আসসালামু আলাইকুম। আদাব। প্রথমেই যারা আমার কন্টেন্টে কমেন্ট করেন, ভালো বলেন, গালিগালাজ করেন, যাই করুন না কেন, সবাইকে ধন্যবাদ। অন্তত আপনারা আমার কন্টেন্টটা দেখছেন এবং এই কন্টেন্ট যে আপনাদের মনে একটা দাগ কাটতে পেরেছে, সেটা যুক্তিসঙ্গতভাবেই হোক, কেউই কারো মনে হয়তো এই পজিটিভভাবে দাগ কাটছে, কারো মনে নেগেটিভভাবে পথ করছে, কেউ ভালো লাগছে, কারো লাগছে না। দেখছেন তো, কেউ মন্তব্য করছেন আমার কন্টেন্ট কেউ দেখে না, বুঝলাম কেউ দেখে না, আপনি তো দেখেছেন। তাই সবাইকে ধন্যবাদ। পক্ষে বিপক্ষে যাই হোক না, তবে একটা অনুরোধ থাকবে, গালিগালাজ করবেন না। গালিগালাজ করলে যিনি গালিগালাজ করলেন তার বংশের এবং রুচির পরিচয় পাওয়া যায়। সে গালিগালাজ নিয়ে আমি এই কন্টেন্টটা করছি। অনেকে আমাকে বুইরা বলেন, স্বাভাবিক, আপনার বাবা দাদা সবাই তো বুড়া, আমার বয়স 60-এর উপরে, বুড়া তো হয়ে গিয়েছি, সুতরাং এটা কোনো অপরাধ বা লজ্জার বিষয় না। তবে বুড়োদেরকে সম্মান করা উচিত। সিনিয়র সিটিজেন যারা, বহির্বিশ্বে সিনিয়র সিটিজেনকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা, তার বিরুদ্ধে অনেক কথাই আছে, আবার পক্ষে তার চেয়েও বেশি মানুষের মতামত আছে। অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক বিশ্বাস থেকে তাকে গালিগালাজ করেন, সমালোচনা করেন, ফ্যাসিস্ট বলে বক্তব্য শুরু করেন। সেটা তার নিজস্ব বিচার, কিন্তু তিনি একজন সিনিয়র সিটিজেন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা অথবা দেশের রাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় একটি শব্দ, এমন একটি শব্দ ব্যবহার করে গালিগালাজ করা, তাতে কতটুকু রুচি এবং বংশের পরিচয় দেয়। আমি যার বিষয় নিয়ে কথাটা বলছি, যে ব্যারিস্টার ফুয়াদ, তার নামটি সম্ভবত আসাদুজ্জামান ফুয়াদ। টকশোতে বিভিন্ন সময় তার কথা শুনেছি। তার কথাগুলো আমার মতের বিপরীতে হলো, পছন্দ না হলো, তার যুক্তি এবং উপস্থাপন ক্ষমতা থেকে আমার মনে হয়েছে এই লোকটি জানে এবং তার মধ্যে একটা জ্ঞানী ভাব আছে এবং সে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারে। তার প্রতি আমার শ্রদ্ধাবোধ না থাকলেও তার কথাগুলো আমার বিরুদ্ধে গেলেও, আমার নীতিবোধের আদর্শের বাইরে গেলেও আমার পছন্দ, আমি শুনতে ভালোই লাগে, কারণ যুক্তি দিয়ে কথা বলে। যুক্তি দিয়ে যারা কথা বলে তার কথা শুনতে ভালো লাগে। কিন্তু আজকে তার একটি বক্তব্য শুনে মনে হলো এই লোকটি যুক্তির ঊর্ধ্বে চলে গিয়েছে। সে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে গোটা কয়েকজন একটি সমাবেশ দেখলাম, সেখানে সে যেভাবে বক্তব্য দিল পাগলের মতো। রাষ্ট্রপতিকে গালিগালাজ করলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করলো, যে তাদের যে রুচির এবং বংশের পরিচয় দেখলাম এবং তার লেখাপড়া, আমার কাছে মনে হয়েছে এই লোকটা একেবারে হতাশা হয়ে পড়ে, যা তার অন্যদের মতো, অন্য যারা পাগলের মতো আচরণ করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, এই ফুয়াদও সেই রকমই। সে যখন বিজয় দিবস সম্পর্কে কটাক্ষ করে, বিজয় দিবস মানে না বলে মন্তব্য করে, তখন অনেকেই তার সমালোচনা করেছে, আমি তেমন কিছু বলিনি। তার জীবন বৃত্তান্ত ঘাটতে গিয়ে আমি যেটা দেখলাম, তার বাড়ি বরিশালে, জন্ম খালিশপুরে, খুলনার। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার জীবন বৃত্তান্ত জানতে পেরেছি, জানি না আসলে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা। একটি মুক্তিযোদ্ধার সন্তান কি করে
বিজয় দিবসকে অস্বীকার করে। সেই জায়গায় আবারও আমার প্রশ্ন থেকে যায়, এই ফুয়াদ কি আসলেই উনার সন্তান? যেভাবে পিনাকিকে অনেকে শ্যামল ভট্টাচার্যের ছেলে বলে দাবি করলো, এখন প্রমাণিত হয়েছে, একটা প্রমাণ পাওয়া গিয়েছে সে আসলে পিনাকি লাহোরের সেই শোয়েব আবদুল্লাহর ছেলে। যদি আমরা সবাই জানি সে শ্যামল ভট্টাচার্যের ছেলে। প্রশ্ন হচ্ছে, ওর বাবা তো মুক্তিযুদ্ধে ছিলেন, সেই সময়ে পাক হানাদার বাহিনী কোনো অঘটন ঘটিয়েছে কিনা, যার কারণে তার জন্ম হয়েছে? সে ওয়ার চাইল্ড নয় তো? তার শরীরে তার যে কথাবার্তা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার যে অবস্থান, একজন মুক্তিযোদ্ধার সন্তান সেটা করতে পারে না কোনো অবস্থায়। তাই আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই আপনাদের কাছে, হয়তো সেও পাকিস্তানি বীজ থেকে, পশ্চিম পাকিস্তানের কারো না কারো বীজ তার শরীরে আছে। কারণ তার বাবা তো যুদ্ধে ছিলেন, তার মা তো আর যুদ্ধে ছিলেন না। আমি কথাগুলো বাধ্য হচ্ছে তার এই যে ভাষা ব্যবহার করছে রাষ্ট্রপতি সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, আজকে আমি বলতে বাধ্য হচ্ছে। আজকে আরেকটি দেখলো তার জীবন বৃত্তান্তে, এই লোকটি নাকি ইংল্যান্ডে লেখাপড়া করেছে। ইংল্যান্ডে লেখাপড়া, পাশ্চাত্যের একটা উন্নত দেশ লেখাপড়া লোকের রুচি এমন, এটাকে সে যেভাবে কথা বলে, সে তো নিজে কুকুরের মতো আচরণ করেছে। কুকুর না, কুকুর তো ভালো, কুকুর বলতে আমি যারা বোঝা, সেই যে ভাদ্র মাসে যে কুকুর পাগল হয়ে যায়, সেই পাগল কুকুরের মতো। অথচ এই মাসটা ভাদ্র মাস না, এই সময় তো কুকুর পাগল হয় না, তাহলে সে পাগল হলো কেন? একটাই কারণ, ওরা ভয় পেয়েছে। ওরা যে মেটিকুলাস প্ল্যান করে, ষড়যন্ত্র করে, যে কথাগুলো আজকে ওরা নিজেরাই স্বীকার, আসিম মাহমুদ নিজের সাক্ষাৎকারেই বলেছে তারা কি কি প্ল্যান করেছে, কিভাবে ডক্টর ইউনূসের যোগাযোগ করেছে, কিভাবে বদিউল মাল মজুমদার সাথে যোগাযোগ রক্ষা করেছে, কিভাবে আলী রিয়াজের সাথে যোগাযোগ রক্ষা করেছে, সহ ইন্টারন্যাশনাল যে কুচক্রী মহলের সাথে ষড়যন্ত্র করে তার যে ক্ষমতায় এসেছে, এই ফুয়াদরা যে ষড়যন্ত্রের অংশ আজকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। তারা দেখতে পাচ্ছে যতই দিন যাচ্ছে এগুলা আরো প্রকাশ হচ্ছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ততই বাড়ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা ততই বাড়ছে, এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এবং আওয়ামী লীগের আগামী নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় এবং নিরপেক্ষ হয়, আওয়ামী লীগ আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। এই বিষয়টা বুঝতে পেরেছে। আন্তর্জাতিক চাপও আছে তাদের উপরে, এই সরকারের উপরে। নতুবা ডক্টর ইউনূস বলতো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। এই হতাশা থেকে ওরা ভয় পাচ্ছে, ওরা মনে করছে শেখ হাসিনা ফিরে আসলে, আওয়ামী লীগ ফিরে আসলে তাদের বিচার হবে, তাদেরকে আবারও রাষ্ট্রদ্রোহী অপরাধের জন্য ফাঁসির কাছে ঝুলতে হবে। এইটা থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। সেই কারণেই ফুয়াদ আজকে পাগলের মতো হয়ে আচরণ করছে, হাসনাত পাগলের মতো আচরণ করছে, মাহফুজ, সবাই সবগুলা পাগলের মতো আচরণ করছে। কিন্তু এসব আচরণ করতে রেহাই পাওয়া যাবে না। গতকালকে আজকে যে তোমাদের সমাবেশগুলো আমরা দেখেছি, কয়েকশো মানুষও তো হয়নি, 100 মানুষও তো কোনো মিছিলে বা সমাবেশে যোগাযোগ করতে পারেনি। তার মানে তোমাদের পৃথিবীটা ছোট হয়ে আসছে। আমি আবারও এই প্রশ্নটি রেখে দিচ্ছি, ফুয়াদের আচার আচরণ কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে না সে কোনো মুক্তিযোদ্ধার সন্তান। আমাকে কেন জানি মনে হচ্ছে তার মাঝেও ভেজাল আছে, এবং এই হতাশার কারণেই আজকে, এবং এই ভয় এবং হতাশায় আবুল তাবুল বকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।